এভারেস্টের চূড়ায় পা পড়েছে ডাক্তার বাবর আলীর, ছুঁয়েছেন লোৎসের শৃঙ্গ। এর আগে কোনো বাংলাদেশি একই অভিযানে দুটি ৮,০০০ শৃঙ্গে ওঠেননি। একই অভিযানে দুটি ৮,০০০ পর্বতের মাথায় পা রাখায় সেই বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী ফিরেছেন দেশে। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর বুড়িংচং এলাকায়, দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্রের হালদা নদীর পাড়ে। আমরা সেখানে যাব। আমাদের সহকর্মী যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রযোজক মোহাম্মদ তারেক আছে সেখানে। তারেক, শুভ সকাল। আপনার মাধ্যমে অভিযাত্রী বাবরের কথা শুনতে চাই আমরা। শুভ সকাল এমদাদ, শুভ সকাল সবাইকে। আমরা রয়েছে এখন একেবারে হালদা পাড়ে, যেখানে সম্প্রতি আমাদের এলাকারই সন্তান, এই চট্টগ্রামের সন্তান বাবর আলীর বাড়ি, যে কিনা এভারেস্ট এবং লুৎসে জয় করে এসছে, যেটা প্রথম বাংলাদেশি হিসেবে। আমরা তার সাথে কথা বলবো, সরাসরি চলে যাব তার সাথে। আমরা বসতে বসতে গল্পের ছলে আলাপগুলো করব, পেছনের গল্পগুলো, কিভাবে এভারেস্ট জয়, কিভাবে এভারেস্ট জয়ের ভূতটা তার মাথায় চাপে, সবকিছু মিলিয়ে। বাবর, শুভ সকাল। শুভ সকাল, খুব শুভ সকাল, খুব ভালো লাগছে এই জায়গায় এসে। আচ্ছা, যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে সবকিছু জেনে গেছি অলমোস্ট, তারপরও অনেক দর্শক অনেক কিছু জানার আছে। আমরা এভারেস্ট জয়ের পেছনের গল্পগুলো শুনবো। তো প্রথম প্রশ্ন হচ্ছে আমার, এই যে পাহাড়ের প্রতি যে ভালোবাসা, বা যে তোমার আপনার এই পাহাড়ের প্রতি যে নেশাটা, সেটা কবে থেকে শুরু? আচ্ছা, আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট। স্কুল থেকে শুরু, যদিও তখনও যাওয়ার কখনো সুযোগ হয়নি। আমার ক্ষেত্রে হচ্ছে একটু বই পড়ে প্রথমবারের মতো হচ্ছে আমি পাহাড় নিয়ে ফ্যাসিনেটেড হই। সেটা সমরেশ মজুমদারের একটা বই আছে, খুবই জনপ্রিয় উপন্যাস, গর্ভধারিণী পড়েই প্রথম আমার আগ্রহ জাগে হিমালয় দেখার, কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার, সান্দাকফু ফালুট এই ট্র্যাকটা করার। তো এই বইটা পড়ে আমি হচ্ছে প্রথম পাহাড় নিয়ে আমি মহাবিষ্ট হই, এবং তখন হয়তো এরকম সাধ্য সামর্থ্য কোনোটাই ছিল না। আমি জাস্ট স্কুল গোয়িং একজন বাচ্চা ছিলাম। আর বেশ আগে আমি 7-8 পড়তাম এরকম। আর পাহাড়ে শুরু কবে, মানে আমাদের যদি বলি চট্টগ্রামের কোন জায়গা দিয়ে শুরু? আচ্ছা, চট্টগ্রামে আমি আমাদের ক্ষেত্রে যেটা হয় যে যারা পাহাড় নিয়ে আগ্রহ আছে সবারই চট্টগ্রাম হিল ট্রেকস দিয়ে শুরু। আমারও সেম। আমি মেডিকেল দ্বিতীয় বর্ষে, দ্যাট মিনস 2010 সালে পড়ার সময় প্রথম বান্দরবান যাই, এবং তখন থেকে প্রথম পাহাড়ের ট্রেক করাটা শুরু আমার। আচ্ছা আচ্ছা, এরপর থেকে যে এখন যে আমরা সাদা পাহাড় দেখি, আচ্ছা, সাদা পাহাড়ের মানে তখন তো ছিল এটা একটা জাস্ট ভ্রমণ, এটা নেশায় পরিণত হলো কবে থেকে? আচ্ছা, প্রথমবার গিয়েই আমার মনে হলো আর কি যে প্রথমবার গিয়ে যেটা হয়, একটা গাইডের সাথে যাই, তো গাইডের সাথে গিয়ে হচ্ছে মন ভরে নি, ক্যাপক্রাডং যাই, যেটা করে আর কি লোকজন বেশিরভাগ ক্ষেত্রেই। তো আমরা একটা জায়গায় থাকতে যাচ্ছিলাম, সে তার পছন্দের জায়গায় নিয়ে যাচ্ছে বা এরকম। তো আমার ক্ষেত্রে এবার ফেরার পরে মনে হলো যে না, আরেকটু ভালো মতো জিনিসটা দেখি, এবং এরপরে যেটা স্বনির্ভর ব্যাকপ্যাকিং আর কি, সেলফ ডিপেন্ডেন্ট পদ্ধতিতে নিজেরা যাওয়া, নিজেরা নেভিগেট করে ঘুরতে যাওয়া, নিজের রসদ নিজে ক্যারি করে যাওয়া, এটা শুরু করলাম। এবং এটা শুরু করার পরে আমি আসল মজাটা আসলে পেতে শুরু করলাম। আচ্ছা আচ্ছা, মানে সাদা পাহাড়ের বিষয়টা কবে? আচ্ছা, সাদা পাহাড় আমি প্রথমবার আসলে হিমালয়ে যাই, সেটা 2014 সালে। সেটাও নেপালের ল্যাংটাং গোসাইকুন্ড বলে একটা অংশ আছে। তো ওই অংশে হচ্ছে প্রথমবার ট্র্যাক করতে যায়, এবং ট্র্যাকের সাথে আমরা 3টা পিকও চড়ি। আচ্ছা, তো এইটাই হচ্ছে আমার প্রথমবার সাদা পাহাড়ে হাতে করি আর কি। তো এরপরে দেয়ার ইজ নো স্টপিং, এরপরে আমি নিয়মিত পাহাড়ে গেছি। এরপরে আরেকটু এগোনোর পরে ধারণা হলো যে না, এর আগ পর্যন্ত প্রথাগত যে পর্বতারোহণের শিক্ষা, তো সেটা নিয়ে আমার একটু অন্য মনোভাব ছিল, যে এটা হয়তো লাগে না, আমার ক্ষেত্রে হয়তো লাগবে না। তো 2017 সালে একটা অভিযানে যাওয়ার পরে ছোট্ট একটা দুর্ঘটনায় পড়ি। এরপরে আমার মনে হলো যে না, এটা একটু এই বিদ্যাটা, এই বিদ্যার এই শাখাটা আমার একটু ভালো মতো রপ্ত করা দরকার। সেজন্য হচ্ছে আমি যে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ হয়
আমি সেটা করেছি ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশীর নিম বলা হয় নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যদি বলি আপনি তো ডাক্তার, পেশাই ডাক্তার, নেশাই হচ্ছে পর্বতারোহী। পেশা এবং নেশা এই দুইটা জিনিস আসলে কিভাবে সম্ভব? দুইটাই তো খুব কঠিন জিনিস, সময়ের ব্যাপার, খরচের ব্যাপার। হ্যাঁ, ডেফিনেটলি। আমার ক্ষেত্রে হচ্ছে আমি ওই যে যখনই আমি এটা বলি যে যখনই whenever I have to choose between adventure and my job, I always prefer adventure আর কি। তো এটা করতে গিয়ে আমার ডেফিনেটলি কেরিয়ারের ক্ষতি হয়েছে। আমি আমার কেরিয়ার পাবলিক হেলথে, জনস্বাস্থ্য নিয়ে, তো আমাকে অনেকবার চাকরি ছাড়তে হয়েছে। কারণ যেমন এই অভিযানটাই অলমোস্ট 2 মাস, আমি 1 এপ্রিল বেরিয়েছি, আমি জাস্ট গত রাতে বাড়ি ফিরেছি, অলমোস্ট 2 মাস। তো বেশিরভাগ চাকরিতে সেটা সম্ভবই নয় আর কি। তো এই হলো ব্যাপার আর কি। আচ্ছা, আমরা যদি বলি একটু ওই যে পাহাড়ের যে বিষয়টা, মানে বিশেষ করে এভারেস্টের, হ্যাঁ, এভারেস্টের যাওয়া তো অনেক বিশাল খরচ। এই খরচের বিষয়টা কিভাবে সম্ভব হয়েছে? অনেক টাকা, আমি যতটুকু জানি 45 লক্ষ টাকার উপরে। আমি এটাও জানি যে ক্রাউড ফান্ডিং করা হয়েছে বা বিভিন্নভাবে টাকা সংগ্রহ করা হয়েছে। সেটা মানে কিভাবে সম্ভব হলো এত টাকা? আচ্ছা, এটার হচ্ছে আমি এর আগে পর্যন্ত আসলে যত অ্যাডভেঞ্চারই করেছি আমার লাইফে, অল উইথ মাই মানি, আমার নিজের সেভিংস ছিল। আমি চাকরি করছিলাম, আমার যেহেতু অন্য কোনো এইসব বিষয় মানে অন্য কোনো বিষয়ে খুব একটা আগ্রহ নেই, বা আমি পার্সোনালি আমি মিনিমালিস্ট, যে আমি খুব কমে সন্তুষ্ট, এবং আমার জীবনে লাক্সারি বিলাসিতা এগুলো আসলে আমার কখনোই খুব একটা মাইনে রাখে না। আমি যখনই যে চাকরি করেছি আমি তার সাবস্টেন্সিয়াল অ্যামাউন্টই আসলে আমি সেভিংস করেছি, যাতে আমি আমার পরের অ্যাডভেঞ্চার গুলো ফিট করতে পারি। তো এটার ক্ষেত্রে এইবারই জীবনে প্রথমবার, যেহেতু দ্য অ্যামাউন্ট ইজ প্রিটি হিউজ, এইবারই প্রথমবার হচ্ছে আমার আমি চেষ্টা করলাম স্পন্সরের জন্য। তো এবং it's an art actually. I didn't know the art যে কিভাবে টাকাটা জোগাড় করতে হয়। পৃথিবীব্যাপী এটা যারা এরকম অ্যাডভেঞ্চার স্পোর্টস বা আউটডোর স্পোর্টস করে, ওরা বেশিরভাগ ক্ষেত্রে এরকম পৃষ্ঠপোষকতা পেয়ে থাকে। তো আমি আসলে জানতাম না কখনো। তো প্রথমবার যখন আমার সিরিয়াস হলাম এবং মাথায় আসলো যে না, এটা এই বছরই করবো, ইনফ্যাক্ট 2023 নভেম্বর থেকে আমি শুরু করেছি। আমি বেশ কদিন সময় নিয়ে কিভাবে একটা স্পন্সরশিপ প্রপোজাল বানাতে হয় সেটা শিখলাম। এক্স্যাক্টলি। এবং এরপরে আমি কিছু স্পন্সর পেয়েছি। ভিজুয়াল নেটওয়ার্কস যেমন আমার একদম পাশে দাঁড়িয়েছে, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস, চন্দ্রবিন্দু, ব্লু জে, এরকম আমি বেশ কিছু স্পন্সর পেয়েছি, কিন্তু আমার টাকাটা ওঠেনি এটাতে। তো পরে যেটা ধারণা করা হল, আমি চিন্তা করলাম যে এত বিশাল টাকা তো আমি পারবো না, বা আমার সেই সামর্থ্য নেই। এরপর আমি ক্রাউড ফান্ডিং, যে লোকের কাছে হাত পাতা আসলে সহজ কথা, এবং যারা আমাকে বিলিভ করেছে তারা আমাকে পয়সা দিয়েছে। এরপরও হচ্ছে আলটিমেটলি আমার অলমোস্ট 15-16 লাখ টাকা লোন নিয়ে, তারপরে এত কিছুর পরেও আর কি। যাই হোক, আমরা জানতে পারলাম আসলে অনেক টাকা লোন হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে, আমরা যখন সোশ্যাল মিডিয়াতে শুনছি বাবর আলী যখন এভারেস্ট জয় করলো, চারিদিকে খুব চাউর হয়ে গেছে বিষয়টা। অনেকের কাছে প্রশ্ন ছিল এরকম যে বাবর আলী হিমালয়ে গিয়েছে, এত টাকা খরচ করে, আমাদের লাভ? আচ্ছা, সেই জায়গা থেকে আমি একটু জানতে চাই আসলে বাবর আলী আমাদের লাভ কি? লাভটা হলো আসলে জাতিগতভাবে আমরা ইউজুয়ালি যেটা বলা হয় যে দুর্বল, ইউজুয়ালি যে আমাদের, যদি আমি একদিক দিয়ে খুবই আমরা হচ্ছে লাকি যে উই হ্যাভ এ ভেরি ফার্টাইল ল্যান্ড। কোন রকম বীজটা ফেলতে পারলেই গাছটা উঠে যাচ্ছে, আমি খাবারটা পাচ্ছি। বা এখানেই যদি নদীতে জাল বা বড়শি নিয়েই আসে তাহলে কিন্তু মাছটা পেয়ে যাচ্ছে। আমরা এই যেহেতু খুব ফার্টাইল ল্যান্ডের এবং অসংখ্য নদী আমাদের দেশে, খাবার নিয়ে খুব চিন্তা করতে হয় না, এই জন্য জাতিগতভাবে কিছুটা দুর্বল আমরা ডেফিনেটলি থেকে গেছি। দলগত স্পোর্টস গুলোতে আমরা ভালো করছি, কিন্তু ইন্ডিভিজুয়াল স্পোর্টস আমাদের অর্জন আসলে খুবই কম আর কি। তো এইটা তো পর্বতারোহণকে বলা হয় খেলার রাজা, যেখানে আপনি ভুল করলে, অন্য খেলায় ভুল করলে হচ্ছে, ফুটবলে ভুল করলেন গোল খেলেন, ক্রিকেটে ভুল করলে উইকেট পড়ে গেল বা 6 হলো, এখানে ভুল করলে কিন্তু ডেথ। এটাতে পর্বতারোহণকে এই জন্যই খেলার রাজা বলা হয়। তো এই ধরনের স্পোর্টসও যে আমরা ভালো করতে পারি, এক্সট্রিম স্পোর্টস,
এবং আগে আমাদের দেশ থেকে এভারেস্ট আরোহণ হয়েছে ৮,০০০ মিটার আরোহণ হয়েছে অন্য পর্বত, কিন্তু একই অভিযানে দুটা পর্বত ৮,০০০ মিটার পর্বত আরোহণ হওয়া টেকনিক্যাল পর্বত। এই ধরনের স্পোর্টস গুলাতে যে আমরা পারি, এই যে ইন্ডিভিজুয়াল স্পোর্টস গুলাতে, এই মেসেজটা আসলে লোকের কাছে যাওয়া দরকার। উই আর নট দ্যাট উইক আর কি। তো এই মেসেজটা আসলে লোকের কাছে যাওয়া উচিত। এবং আমি শিওর দেয়ার আর সো মেনি বাংলাদেশিজ যারা হচ্ছে সামনে এরকম এই স্পোর্টসটা আরেকটু অন্য লেভেলে নিয়ে যাবে। কেউ অক্সিজেন ছাড়া ৮,০০০ মিটার ট্রাই করবে, যেগুলা আমরা বাইরের দেশের ক্লাইম্বারদের দেখি। তো আমি রিয়েলি হোপফুল যে এটা ওকে, আমরা অন্যদিকে যাই এবার। এটা তো একটা বিশাল কর্মযজ্ঞ। ১ এপ্রিল থেকে ১ এপ্রিল নাকি? হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি ১ এপ্রিল থেকে মানে আজকে পর্যন্ত হিসাব করলে প্রায় ২ মাস। অলমোস্ট। তো এই যে অভিযানে, এভারেস্ট অভিযানের ক্ষেত্রে আমরা অনেক কিছু শুনি যেটা আসলে আমাদের লোমহর্ষক মনে হয়। সেই ধরনের কোন খুম্বু পর্বত, আইসফল, পাশাপাশি আরো অনেক ধরনের কঠিন পথ পাড়ি দিতে হয়, এই ধরনের একটা গল্প আমরা একটু শুনি বাস্তব। আচ্ছা, আজকে আমি প্রথমে এটা বলতেই ভুলে গেছি, আজকে এভারেস্ট ডে। সবাইকে এভারেস্ট ডে শুভেচ্ছা। আজকের এই দিনেই 1953 সালে স্যার এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে শেরপা হচ্ছে এভারেস্ট ক্লাইম্ব করেছে। আচ্ছা, আর খুম্বু আইসফল যদি আমি বলি, যদি এভারেস্টের রাস্তাটার কথাই বলি, সবচেয়ে টাফেস্ট অংশ বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1, যেটা খুম্বু আইসফলের মধ্য দিয়ে যেতে হয়। খুম্বু আইসফলটা আমি একটু ছোট্ট করে বলি। আইসফল হচ্ছে বরফের প্রপাত। বিশাল একটা বরফের প্রপাতকে ছোট্ট একটা জায়গার মধ্য দিয়ে নামতে দিলে যেরকম হয় ভেঙে চুরে যায়, জিনিসটা ওরকম। ওইখানে অনেকগুলো অংশ আছে পপকর্নের মতো, বরফগুলা দেখতে পপকর্নের মতো, বিশাল বিশাল চাঙ্ক অফ আইসেস, প্রচুর ক্রেভাস বা তুষার ফাটল আছে। তো এইটা ক্রস করা, এটা খুবই দারুণ অভিজ্ঞতা। এবং এই বছরের খুম্বু আইসফলের রুট ইজ ওয়ান অফ দ্য লংগেস্ট রুট, কারণ এই বছর অন্য বছরগুলোর তুলনায় অনেক কম তুষারপাত হয়েছে। তো এই জন্য যারা আইসফল ডক্টর বলা হয়, যারা রুটটা ওপেন করে, ওদেরও খুব ব্যাক পেতে হয়েছে। ইউজুয়ালি যেটা হয়, আমি 10 এপ্রিল বেস ক্যাম্পে পৌঁছে যাই, বাই দিস টাইম হচ্ছে ক্যাম্প 2 এর রাস্তা খুলে যায়। এবছর ক্যাম্প 1 এর রাস্তায় খুলেছে 19 এপ্রিল। কারণ এবার অনেক কম তুষারপাত হওয়াতে এইটাতে খুব ব্যাক পেতে হয়েছে। তো আমার ক্ষেত্রে খুম্বু আইসফলকে ট্যাকল করা, 2 বার যাওয়া, এইটা আমার মানে লাইফের ওয়ান অফ দ্য বেস্ট মেমোরি। কারণ আমি নিজে খুব টেকনিক্যাল ক্লাইম্ব পছন্দ করি এবং এখানে অসংখ্য টেকনিক্যাল ক্লাইম্ব আছে, অসংখ্য বরফের ফাটল পার হতে হয়, অ্যালুমিনিয়ামের ল্যাডার্স দিয়ে, একটা খুব বড় ওভারহ্যাং আছে, ওটা ক্লাইম্ব করতে হয়। আর এছাড়া আমি যদি আর একটু বলি যে এভারেস্ট সামিট পুশ থেকে, ক্যাম্প 4 থেকে, সাউথ কল থেকে সামিট পুশে, ওটা আমার কাছে খুব কঠিন মনে হয়নি। আমার কাছে মনে হচ্ছে ক্যাম্প 3 থেকে ক্যাম্প 4 এর রাস্তা, যেটা যদিও আমি পর্বতটা ক্লাইম্ব করছি এভারেস্ট, কিন্তু এই রাস্তাটুকু হচ্ছে লোৎসে পর্বতের গায়ের মধ্য দিয়ে। আচ্ছা, তো এইটা আমার কাছে খুব মানে চ্যালেঞ্জিং মনে হয়েছে ট্যাকল করা। বেস্ট টাফ ব্লু আইস বলে একটা জিনিস আছে, যেটা খুব শক্ত আইস, শক্ত বরফ। তো ইউজুয়ালি যেটা হয়, মাউন্টেনিয়ারিং এর জন্য আমরা সবাই স্পেশাল বুট ইউজ করি, স্পেশাল সোল তো লাগে, স্পেশাল বুটও ইউজ করি। ওটার নিচে যে ক্রাম্পন বলে, আমি একটু দর্শকদের জন্য যদি একটু সহজ করে বলি আর কি, যে কাটাওয়ালা যে, মানে বুটের নিচে যে কাটাওয়ালা অংশটুকু থাকে, ক্রাম্পন। হ্যাঁ, লোহা ইস্পাতের তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রে, স্টিল বা প্লাস্টিকেরও এখন হয়, খুব ভালো প্লাস্টিকের। তো ওটাও বসে না। আচ্ছা, আমরা সেটা হচ্ছে একটা জানার বিষয়। সবাই তো সাবমিট করে দেখা যায় ভোরবেলা 6টা 7টা, তাহলে সেক্ষেত্রে সারা রাত ধরে ট্রেকিং করতে হয়। এটা রাতে কেন ট্রেকিংটা করতে হয়? আচ্ছা, রাতে এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন করেছেন। রাতে হচ্ছে ওয়েদারটা স্টেবল থাকে রিলেটিভলি, এবং আরেকটা ব্যাপার কাজ করে আর কি, যে দিনের বেলা যখন সূর্যের আলো পড়ে, তখন হচ্ছে তুষার ধস বা এগুলার সম্ভাবনা বাড়তে থাকে। আর পর্বতে আরেকটা জিনিস হয় যে দুপুর 12টার পর থেকে, আপনি নিজেও হচ্ছে ট্র্যাক করেছেন, আপনি দেখেছেন দুপুর 12টা-1টার পর থেকে কিন্তু ওয়েদার খারাপ হতে থাকে। তো এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্যই হচ্ছে আসলে রাতে সামিট পুশটা হয়। যাই হোক, আমার সর্বশেষ প্রশ্ন একদম খুব সংক্ষিপ্ত। পেশায় ডাক্তার, একটা ইচ্ছা পূরণ হলো, অভিযান যারা করে, যারা পর্বতারোহী,
এভারেস্ট হলো সর্বোচ্চ বয়স, সেটাও হলো। আমি যেদিন এভারেস্ট জয় হলো সেদিন বাসায় গিয়েছিলাম, খালাম্মার সাথে কথা হচ্ছিল, ওনাদের একটা ইচ্ছা বাবর আলী কবে বিয়ে করবে। আমার ক্ষেত্রে বিয়েটা তো অর্জন নয়, তো অন্য অনেক কিছু অর্জন করার আছে। তা আমার মনে হয় যে আমি অন্য কোনো দিকে ডিস্ট্রাক্টেড না হয়ে যে আপাতত আমার পেশায়ও ডেফিনেটলি ফিরতে হবে, এটা আমার মায়ের চাওয়া, এটা আমি ডেফিনেটলি করব। এবং একই সাথে হচ্ছে দেয়ার আর সো মেনি মাউন্টেন্স টু ক্লাইম্ব, আমি সেদিকে ফোকাস করব। আচ্ছা, ধন্যবাদ এমদাদ। আমরা শুনতে পেলাম যেটা হলো আমাদের সব কাহিনীগুলো শুনলাম, পেছনের এভারেস্ট জয়ের বাবর আলীর সব গল্প শুনলাম, আরো সময় পেলে হয়তো আরো বেশি গল্প শুনতে পেতাম। এখন যাই হোক, এই পর্যন্ত এমদাদ আমরা এভারেস্ট জয়ের কাহিনী, পেছনের কাহিনী শুনলাম বাবর আলীর মুখেই, হালদাপাড়ের ছেলের কাছে হালদাপাড়ে বসেই এভারেস্ট জয়ের গল্প শুনলাম। ধন্যবাদ ধন্যবাদ মোহাম্মদ তারেক ভাই, অসংখ্য ধন্যবাদ। এবং একই সাথে বাবর আলীকে অসংখ্য ধন্যবাদ। শুধু তিনি এভারেস্ট জয় করেছেন না, তিনি আসলে আমাদের প্রত্যেক বাংলাদেশের মনও জয় করে নিয়েছেন। এবং তারেক, আপনাকে ধন্যবাদ।